হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে। চলো শুরু করি। আমার লাক্সমিকান্ত স্যারের ইন্ডিয়ান পলিটি বইটি চ্যাপ্টার ভিত্তিক পড়ব। চ্যাপ্টার 1, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। প্রথম অধ্যায়, ঐতিহাসিক পটভূমি। দি ব্রিটিশ ক্যাম টু ইন্ডিয়া ইন 1608 অ্যাজ ট্রেডার্স ইন দি ফর্ম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, which had the exclusive right of trading in India under a charter granted by Queen Elizabeth I in 1600। ব্রিটিশরা 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকারে ব্যবসায়ী হিসাবে ভারতে এসেছিল, যেটি 1600 সালে রানী প্রথম এলিজাবেথ কর্তৃক প্রদত্ত একটি সনদের অধীনে ভারতে বাণিজ্যের একচেটিয়া অধিকার ছিল। In 1765, the company, which till now had partly trading functions, obtained the Raiwani of Bengal, Bihar and Orissa, i.e. rights over revenue and civil justice। 1765 সালে কোম্পানি, যেটি এখন পর্যন্ত বিশুদ্ধভাবে ব্যবসায়িক কার্যাবলী ছিল, বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি অর্থাৎ রাজস্ব ও নাগরিক বিচারের উপর অধিকার লাভ করে। This started its career as a territorial power. In 1858, in the wake of the Sepoy Mutiny, the British Crown assumed direct responsibility for the governance of India। এটি একটি আঞ্চলিক শক্তি হিসাবে তার কর্মজীবন শুরু করে। 1858 সালে সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ক্রাউন ভারতের শাসনের জন্য সরাসরি দায়িত্ব গ্রহণ করে। This rule continued until India was granted independence on August 15, 1947। With independence came the need for a constitution। 15 আগস্ট 1947 ভারত স্বাধীন না হওয়া পর্যন্ত এই শাসন অব্যাহত ছিল। স্বাধীনতার সাথে সাথে একটি সংবিধানের প্রয়োজন হয়েছিল। Hence, Constituent Assembly was formed for this purpose in 1946 and on January 26, 1950, the Constitution came into being। However, various features of the Indian Constitution and polity have their roots in the British rule। অতএব এই উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে এবং 26 জানুয়ারি 1950 সালে সংবিধান স্থাপিত হয়। যাই হোক, ভারতীয় সংবিধান এবং রাজনীতির বিভিন্ন বৈশিষ্ট্য ব্রিটিশ শাসনে তাদের শিকড় রয়েছে। There were certain events in the British rule that laid down the legal framework for the organization and functioning of government and administration in British India। ব্রিটিশ শাসনে এমন কিছু ঘটনা ছিল যা ব্রিটিশ ভারতে সরকার ও প্রশাসনের সংগঠন এবং কার্যকারিতার জন্য আইনি কাঠামো তৈরি করেছিল। These events have greatly influenced our constitution and polity। They are explained here in a chronological order under two major headings। এসব ঘটনা আমাদের সংবিধান ও রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। সেগুলি এখানে দুটি প্রধান শিরোনামের অধীনে একটি কালানুক্রমিক ক্রমে ব্যাখ্যা করা হয়েছে। 1. দি কোম্পানি রুল 1773 টু 1858। 2. দি ক্রাউন রুল 1858 টু 1947। কোম্পানির নিয়ম 1773 থেকে 1858। 2. ক্রাউন রুল 1858 থেকে 1947। কোম্পানি রুল 1773 টু 1858। কোম্পানির নিয়ম 1773 থেকে 1858। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। This act was of great constitutional importance as it was the first step taken by the British government to control and regulate the affairs of the East India Company in India। 1773 সালের নিয়ন্ত্রণ আইন। এই আইনটি অত্যন্ত সাংবিধানিক গুরুত্বের ছিল কারণ এটি ছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলি নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ। It recognized for the first time the political and administrative functions of the company। এটি স্বীকৃত নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলী। And it laid the foundation of central administration in India। এবং এটি ভারতে কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করেছিল। The features of this act were as follows। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল। It designated the governor of Bengal as the
Governor General of Bengal, and created an executive council of 4 members to assist him. The first such Governor General was Lord Warren Hastings. এটি বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসাবে মনোনীত করে এবং তাকে সহায়তা করার জন্য 4 সদস্যের একটি নির্বাহী পরিষদ তৈরি করে। এই ধরনের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 2. It made the governors of Bombay and Madras presidencies subordinate to the Governor General of Bengal, unlike earlier, when the 3 presidencies were independent of one another. 2. এটি বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরদেরকে বাংলার গভর্নর জেনারেলের অধীনস্থ করে, আগের মতো নয়, যখন 3টি প্রেসিডেন্সি একে অপরের থেকে স্বাধীন ছিল। 3. It provided for the establishment of a Supreme Court at Calcutta, 1774, comprising 1 Chief Justice and 3 other judges. 3. এটি কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিল, 1774, যার মধ্যে একজন প্রধান বিচারপতি এবং 3 জন বিচারপতি ছিলেন। 4. It prohibited the servants of the company from engaging in any private trade or accepting presents or bribes from the natives. 4. এটি কোম্পানির চাকরদেরকে কোনো ব্যক্তিগত বাণিজ্যে জড়িত হওয়া বা নেটিভদের কাছ থেকে উপহার বা ঘুষ গ্রহণ করা নিষিদ্ধ করেছে। 5. It strengthened the control of the British government over the company by requiring the Court of Directors, governing body of the company, to report on its revenue, civil, and military affairs in India. 5. এটি ভারতে রাজস্ব, বেসামরিক এবং সামরিক বিষয়ে রিপোর্ট করার জন্য কোর্ট অফ ডিরেক্টরস, কোম্পানির গভর্নিং বডি, কে অনুরোধ করে কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781. In a bid to rectify the defects of the Regulating Act of 1773, the British Parliament passed the Amending Act of 1781, also known as the Act of Settlement. The features of this act were as follows. 1781 সালের সংশোধনী আইন। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি সংশোধন করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1781 সালের সংশোধনী আইন পাশ করে, যা নিষ্পত্তির আইন নামেও পরিচিত। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল: 1. It exempted the Governor General and the Council from the jurisdiction of the Supreme Court for the acts done by them in their official capacity. Similarly, it also exempted the servants of the company from the jurisdiction of the Supreme Court for their official actions. 1. এটি গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে তাদের সরকারি ক্ষমতায় তাদের দ্বারা করা কাজগুলির জন্য সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে অব্যাহতি দেয়। একইভাবে, এটি কোম্পানির কর্মচারীদের তাদের অফিসিয়াল কর্মের জন্য সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে অব্যাহতি দিয়েছে। 2. It excluded the revenue matters and the matters arising in the collection of revenue from the jurisdiction of the Supreme Court. 2. এটি রাজস্ব সংক্রান্ত বিষয় এবং সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে উদ্ভূত বিষয়গুলিকে বাদ দেয়। 3. It provided that the Supreme Court was to have jurisdiction over all the inhabitants of Calcutta. It also required the court to administer the personal law of the defendant. Hindus were to be treated according to the Hindu law and Muslims were to be treated according to the Mohammedan law. 3. এটি প্রদান করেছিল যে কলকাতার সমস্ত বাসিন্দাদের উপর সুপ্রিম কোর্টের এখতিয়ার থাকতে হবে। এছাড়াও আদালতকে আসামিদের ব্যক্তিগত আইন পরিচালনা করার প্রয়োজন ছিল, অর্থাৎ হিন্দুদের হিন্দু আইন অনুসারে এবং মুসলমানদের মোহামেডান আইন অনুসারে বিচার করতে হবে। 4. It laid down that the appeals from the provincial courts could be taken to the Governor General in Council and not to the Supreme Court. 4. এটি নির্ধারণ করেছে যে প্রাদেশিক আদালত থেকে আপিলগুলি গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে নেওয়া যেতে পারে, সুপ্রিম কোর্টে নয়। 5. It empowered the Governor General in Council to frame regulations for the provincial courts and councils. 5. এটি গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে প্রাদেশিক আদালত এবং কাউন্সিলের জন্য প্রবিধান তৈরি করার ক্ষমতা দিয়েছে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784. The next important act was the Pitt's India Act of 1784. The features of this act were as follows. 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট।
পরবর্তী গুরুত্বপূর্ণ আইনটি ছিল 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল: 1. It distinguished between the commercial and political functions of the company. 1. এটি কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য করে। 2. It allowed the court of directors to manage the commercial affairs, but created a new body called Board of Control to manage the political affairs. Thus, it established a system of double government. 2. এটি কোর্ট অফ ডিরেক্টরসকে বাণিজ্যিক বিষয়গুলি পরিচালনা করার অনুমতি দেয়, কিন্তু রাজনৈতিক বিষয়গুলি পরিচালনা করার জন্য বোর্ড অফ কন্ট্রোল নামে একটি নতুন সংস্থা তৈরি করে। এইভাবে এটি দ্বৈত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে। 3. It empowered the Board of Control to supervise and direct all operations of the civil and military government or revenues of the British possessions in India. 3. এটি বোর্ড অফ কন্ট্রোলকে ভারতে বেসামরিক ও সামরিক সরকারের সমস্ত কার্যক্রম বা ব্রিটিশ সম্পত্তির রাজস্ব তত্ত্বাবধান ও পরিচালনা করার ক্ষমতা দেয়। Thus, the act was significant for two reasons. First, the company's territories in India were for the first time called the British possessions in India. এইভাবে আইনটি দুটি কারণে তাৎপর্যপূর্ণ ছিল। প্রথমত, ভারতে কোম্পানির অঞ্চলগুলিকে প্রথমবারের মতো ভারতে ব্রিটিশ সম্পত্তি বলা হয়। অ্যান্ড সেকেন্ড, দি ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন দি সুপ্রিম কন্ট্রোল ওভার দি কোম্পানি এস অ্যাফেয়ার্স অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। এবং দ্বিতীয়ত, ব্রিটিশ সরকারকে ভারতে কোম্পানির বিষয় ও প্রশাসনের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। অ্যাক্ট অফ 1786। In 1786, Lord Cornwallis was appointed as the Governor General of Bengal. He placed two demands to accept that post. Vice 1786 সালের আইন। 1786 সালে লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন। তিনি সেই পদটি গ্রহণ করার জন্য দুটি দাবি রাখেন, যেমন: 1. He should be given power to override the decision of his council in special cases. 1. বিশেষ ক্ষেত্রে তাকে তার কাউন্সিলের সিদ্ধান্ত অগ্রাহ্য করার ক্ষমতা দেওয়া উচিত। 2. He allowed also be the commander in chief. Accordingly, the Act of 1786 was enacted to make both the provisions. 2. তিনি সর্বাধিনায়কও হবেন। তদনুসারে উভয় বিধান প্রণয়নের জন্য 1786 সালের আইন প্রণয়ন করা হয়। চার্টার অ্যাক্ট অফ 1793। The features of this act were as follows. 1793 সালের সনদ আইন। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল: 1. It extended the overseeing power given to Lord Cornwallis over his council to all future governor generals and governors of presidencies. 1. এটি লর্ড কর্নওয়ালিসকে তার কাউন্সিলের উপর প্রদত্ত ওভাররাইডিং ক্ষমতা সমস্ত ভবিষ্যতের গভর্নর জেনারেল এবং প্রেসিডেন্সির গভর্নরদের কাছে প্রসারিত করেছিল। 2. It gave the Governor General more power and control over the governments of the subordinate presidencies of Bombay and Madras. 2. এটি গভর্নর জেনারেলকে বম্বে এবং মাদ্রাজের অধীনস্থ প্রেসিডেন্সিগুলির সরকারগুলির উপর আরও ক্ষমতা এবং নিয়ন্ত্রণ প্রদান করেছিল। 3. It extended the trade monopoly of the company in India for another period of 20 years. 3. এটি ভারতে কোম্পানির বাণিজ্য একাধিপত্য আরও 20 বছরের জন্য প্রসারিত করে। 4. It provided that the commander-in-chief was not to be a member of the Governor General's Council unless he was so appointed. 4. এতে শর্ত ছিল যে কমান্ডার-ইন-চিফ গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য হতে পারবেন না, যদি না তিনি নিযুক্ত হন। 5. It laid down that the members of the Board of Control and their staff were henceforth to be paid out of the Indian revenues. 5. এটি নির্ধারণ করেছে যে বোর্ড অফ কন্ট্রোলের সদস্য এবং তাদের কর্মীদের এখন থেকে ভারতীয় রাজস্ব থেকে পরিশোধ করতে হবে। চার্টার অ্যাক্ট অফ 1813। The features of this act were as follows. 1813 সালের সনদ আইন। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল: 1. It abolished the trade monopoly of the company in India. The Indian trade was thrown open to all British merchants. However, it continued the monopoly of the company over trade in tea and trade with China. 1. এটি ভারতে কোম্পানির বাণিজ্য একচেটিয়া বিলুপ্তি করে, অর্থাৎ ভারতীয় বাণিজ্য সমস্ত ব্রিটিশ বণিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।
যাই হোক, এটি চায়ের ব্যবসা এবং চীনের সাথে বাণিজ্যের উপর কোম্পানির একচেটিয়া আধিপত্য অব্যাহত রাখে। 2. It asserted the sovereignty of the British Crown over the company's territories in India. 2. এটি ভারতে কোম্পানির অঞ্চলগুলির উপর ব্রিটিশ ক্রাউনের সার্বভৌমত্বকে জোর দিয়েছিল। 3. It allowed the Christian missionaries to come to India for the purpose of enlightening the people. 3. এটি জনগণকে আলোকিত করার উদ্দেশ্যে খ্রিস্টান মিশনারিদের ভারতে আসার অনুমতি দেয়। 4. It provided for the spread of Western education among the inhabitants of the British territories in India. 4. এটি ভারতে ব্রিটিশ অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ব্যবস্থা করেছিল। 5. It authorized the local governments in India to impose tax on persons. They could also punish the persons for not paying tax. 5. এটি ভারতের স্থানীয় সরকারগুলিকে ব্যক্তিদের উপর কর আরোপ করার জন্য অনুমোদিত করে। তারা কর না দেওয়ার জন্য ব্যক্তিদের শাস্তিও দিতে পারে। চার্টার অ্যাক্ট অফ 1833. This act was the final step towards centralization in British India. The features of this act were as follows. 1833 সালের সনদ আইন। এই আইনটি ছিল ব্রিটিশ ভারতে কেন্দ্রীকরণের চূড়ান্ত পদক্ষেপ। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল। 1. It made the Governor General of Bengal as the Governor General of India and vested in him all civil and military powers. Thus, the act created, for the first time, Government of India having authority over the entire territorial area possessed by the British in India. Lord William Bentinck was the first Governor General of India. এটি বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করে এবং সমস্ত বেসামরিক ও সামরিক ক্ষমতা তার হাতে ন্যস্ত করে। এইভাবে আইনটি তৈরি করেছিল প্রথমবারের মতো ভারতে ব্রিটিশদের দখলে থাকা সমগ্র আঞ্চলিক অঞ্চলের উপর ভারত সরকার কর্তৃত্ব করে। লর্ড উইলিয়াম বেন্টিক ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 2. It deprived the Governor of Bombay and Madras of their legislative powers. The Governor General of India was given exclusive legislative powers for the entire British India. The laws made under the previous act were called as regulations, while laws made under this act were called as acts. 2. এটি বোম্বে এবং মাদ্রাজের গভর্নরকে তাদের আইন প্রণয়ন ক্ষমতা থেকে বঞ্চিত করেছিল। ভারতের গভর্নর জেনারেলকে সমগ্র ব্রিটিশ ভারতের জন্য একচেটিয়া আইনি ক্ষমতা দেওয়া হয়েছিল। পূর্ববর্তী আইনের অধীনে প্রণীত আইনগুলিকে প্রবিধান বলা হতো, যখন এই আইনের অধীনে প্রণীত আইনগুলিকে বলা হতো আইন। 3. It ended the actives of the East India Company as a commercial body, which becomes a purely administrative body. It provided that the company, as territories in India were held by it in trust for His Majesty, his heirs and successors. 3. এটি একটি বাণিজ্যিক সংস্থা হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সক্রিয়তার অবসান ঘটায়, যা একটি সম্পূর্ণরূপে প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। এটি প্রদান করে যে ভারতে কোম্পানির অঞ্চলগুলি তার মহিমা, তার উত্তরাধিকারীদের এবং উত্তরাধিকারীদের জন্য বিশ্বাসের জন্য এর দ্বারা অধিষ্ঠিত ছিল। 4. The Charter Act of 1833 attempted to introduce a system of open competition for selection of civil servants and stated that the Indians should not be debarred from holding any place, office and employment under the company. However, this provision was negated after opposition from the Court of Directors. 4. 1833 সালের চার্টার অ্যাক্ট বেসামরিক কর্মচারীদের নির্বাচনের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিল এবং বলেছিল যে ভারতীয়দের কোম্পানির অধীনে কোনো স্থান, অফিস এবং চাকরিতে অধিষ্ঠিত হতে বাধা দেওয়া উচিত নয়। তবে আদালতের বিরোধিতার পরে এই বিধানটি প্রত্যাখ্যান করা হয়েছিল। চার্টার অ্যাক্ট অফ 1853. This was the last of the series of Charter Acts passed by the British Parliament between 1793 and 1853. It was a significant constitutional landmark. The features of this act were as follows. 1853 সালের সনদ আইন। এটি ছিল 1793 এবং 1853 সালের মধ্যে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত সনদ আইনের সিরিজের শেষ। এটি ছিল একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ল্যান্ডমার্ক। এই আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ ছিল। 1.
It separated, for the first time, the legislative and executive functions of the Governor General, as council. It provided for addition of 6 new members called legislative councillors to the council. In other words, it established a separate Governor General, as Legislative Council, which came to be known as the Indian Central Legislative Council. This legislative wing of the council functioned as a mini-parliament, adopting the same procedures as the British Parliament. Thus, legislation, for the first time, was treated as a special function of the government, requiring special machinery and special process. এটি প্রথমবারের মতো গভর্নর জেনারেল কাউন্সিলের আইন প্রণয়ন ও নির্বাহী কার্যগুলিকে পৃথক করেছে। এটি পরিষদে আইনসভা কাউন্সিলর নামে 6টি নতুন সদস্য যোগ করার ব্যবস্থা করেছিল। অন্য কথায়, এটি একটি পৃথক গভর্নর জেনারেলের আইন পরিষদ প্রতিষ্ঠা করে যা ভারতীয় কেন্দ্রীয় আইন পরিষদ নামে পরিচিত হয়। কাউন্সিলের এই আইন প্রণয়ন শাখাটি ব্রিটিশ পার্লামেন্টের মতো একই পদ্ধতি গ্রহণ করে একটি মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করত। এইভাবে আইন প্রথমবারের মতো সরকারের একটি বিশেষ কাজ হিসাবে বিবেচিত হয়েছিল, বিশেষ যন্ত্রপাতি এবং বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন ছিল। 2. It introduced an open competition system of selection and recruitment of civil servants. The covenanted civil service was thus thrown open to the Indians also. Accordingly, the Macaulay Committee, the Committee on the Indian Civil Service, was appointed in 1854. 2. এটি বেসামরিক কর্মচারীদের নির্বাচন এবং নিয়োগের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করেছে। চুক্তিবদ্ধ সিভিল সার্ভিস এইভাবে ভারতীয়দের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তদনুসারে ম্যাকলে কমিটি, ভারতীয় সিভিল সার্ভিসের কমিটি, 1854 সালে নিযুক্ত করা হয়েছিল। 3. It extended the company as rule and allowed it to retain the possession of Indian territories on trust for the British Crown. But it did not specify any particular period, unlike the previous charters. This was a clear indication that the company, as rule, could be terminated at any time the Parliament liked. 3. এটি কোম্পানির শাসনকে প্রসারিত করে এবং এটিকে ব্রিটিশ ক্রাউনের আস্থার ভিত্তিতে ভারতীয় অঞ্চলগুলির দখল বজায় রাখার অনুমতি দেয়। কিন্তু এটি পূর্ববর্তী চার্টারের বিপরীতে কোনো নির্দিষ্ট সময়কাল উল্লেখ করেনি। এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত ছিল যে কোন সময় সংসদ পছন্দ করলে কোম্পানির শাসন বাতিল করা যেতে পারে। 4. It introduced, for the first time, local representation in the Indian Central Legislative Council. Of the 6 new legislative members of the Governor General's Council, 4 members were appointed by the local provincial governments of Madras, Bombay, Bengal and Agra. 4. এটি প্রথমবারের মতো ভারতীয় কেন্দ্রীয় আইন পরিষদে স্থানীয় প্রতিনিধিত্ব প্রবর্তন করে। গভর্নর জেনারেল কাউন্সিলের 6টি নতুন আইনসভার সদস্যদের মধ্যে 4 জন সদস্যকে মাদ্রাজ, বোম্বে, বেঙ্গল এবং আগ্রার স্থানীয় প্রাদেশিক সরকার নিযুক্ত করেছিল। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ক্রাউন রুল পড়ব।